এ আমাদের দোষ, কিছু করার নেই, আমরা সংসারী মানুষ। যতটা আমরা মায়া কাটাতে পারবো, মায়া বলতে এখানে আমাদের একটা আমিত্ব এবং অহংকার, অহংবোধ থাকে, যেটা ঠাকুর কিন্তু বারবার কাটাতে বলছে যে আমি ছাড়া অচল হয়ে যাবে। অনেকের একটা ধারণা যে আমি না থাকলে সংসার চলবে কিভাবে, আমি না থাকলে সংসার চলবে কিভাবে, আমি না থাকলে এটা হবে কিভাবে। এই যে আমিত্বটা থাকলে কিন্তু আমাদের বেশি আসক্তিটা আসে। এখানে একটা আছে দুঃখ কষ্ট, একটা প্রসঙ্গ এলো। দুঃখ কষ্ট প্রত্যেক মানুষেরই আছে, এবং দুঃখ কষ্ট ভগবান তাদেরকেই দেয় যারা এই দুঃখ কষ্ট সহ্য করার সেই গুণটা রাখে, যারা ভেঙে পড়তে পারে না। একটা হিরে যখন হচ্ছে তাকেও কিন্তু অনেকটা কাটিং সহ্য করে তবে সে কিন্তু একটা উজ্জ্বল হিরে হয়। একটা গল্প ছিল, পড়ছিলাম যে একজন মূর্তি বানায়, একজন মিস্ত্রি, তো পাথর কেটে একটা মূর্তি তৈরি হয়। দুটো পাথর আছে, মূর্তি তৈরি করতে শুরু করেছে। তা প্রথম একটা পাথরের গায়ে প্রথম হাতুড়ির আঘাত দিয়েছে, সেই পাথরটা করে উঠেছে। মিস্ত্রি বলে তোমার লাগছে? বলে হ্যাঁ লাগছে, আমার গায়ে হাতুড়ির আঘাত দিও না, আমি সহ্য করতে পারছি না। ওকে মূর্তিটা অন্য একটা পাথরের পাশে রেখে দিয়েছে। পাশে আরেকটা পাথর ছিল, তাকেও আঘাত দিয়েছে হাতুড়ি দিয়ে। মিস্ত্রি নিজেই জিজ্ঞেস তোমার কি লাগছে? বলছে হ্যাঁ লাগছে, তো তুমি আঘাত আমাকে দাও। সে মিস্ত্রি কিন্তু আঘাত দিয়ে দিয়ে সুন্দর একটা তাকে মূর্তি বানিয়েছে, সুন্দর মূর্তি। এবার মন্দিরে সেই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, তার পুজো হচ্ছে, ভক্তরা আসছে, সবাই ফুল, চন্দন, বেলপাতা, মিষ্টি সব ঠাকুরকে নিবেদন করছে। আর সেই মূর্তিটার সামনে আরেকটা পাথর রাখা হয়েছে, যেখানে লোক আসছে আর নারকেল ভাঙছে। সেই পাথরটা হচ্ছে সেই পাথরটা যে আঘাত সহ্য করতে পারে। তখন ওই যে আঘাত সহ্য করতে পারেনি, নারকেল ভাঙছে, সেই পাথরটা সেই মূর্তি পাথরকে বলছে তোমার কত সৌভাগ্য, তুমি ওই বেদিতে বসে সুন্দর কি সুন্দর পুজো নিচ্ছ। বলছে আমি আজকে পুজো পাচ্ছি এই কারণে আমি কিন্তু ওই মিস্ত্রির আঘাতটা সহ্য করেছিলাম, আর তুমি সেই দিনকার আঘাত সহ্য করতে পারোনি বলে তোমার সারা জীবনে আঘাত সহ্য করে যেতেই হচ্ছে। এখন যারা ছোট্ট আছে, যারা এখন অনেক কষ্ট আসবে বিভিন্ন ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে মনে হয় খুব কষ্ট, তাই না? যে মা বকছে, বাবা বকছে, স্যাররা বকছে, কিন্তু এই কষ্ট যদি আমরা সহ্য করতে পারি, দেখি সমাজে আমাদের এরকম অনেক উদাহরণ আছে যারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সুখ মনে এই বলছি না যে সবসময় আমি সেই মাংস বিরিয়ানি খাবো আর সোনার পালঙ্কে শোবো, কিন্তু আমার একটা মানসিক তৃপ্তির জায়গা থাকবে, আমার একটা সফলতার জায়গা থাকবে যে আমি কিছু একটা করতে পেরেছি, আমার জন্য আমার মা বাবার মুখ উজ্জ্বল হয়েছে, অন্তত আমি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারছি। আরেকদিন দক্ষিণেশ্বরে আজকে যেটা বিষয়ে আলোচনা করবো ভেবেছি, ঠাকুর বা স্বামীজি তিনজনকে জুড়ে যে রামকৃষ্ণ মিশনের প্রধান যেটা উদ্দেশ্য, যে শিব জ্ঞানে জীব সেবা, এই উদ্দেশ্যে কিন্তু মিশন এগিয়ে যাচ্ছে। এবং মিশন যে এই কাজটা করছে তার ভিত্তি কিন্তু এই তিনজনায়, এই তিনজনার জীবনের কিছু ঘটনা আজকে আলোচনা হবে। এরকম দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর বসে আছেন, বৈষ্ণবদের সাধন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। বৈষ্ণবদের সাধন পদ্ধতি তিনটে মেন বিষয়: নামে রুচি, বৈষ্ণব পূজন এবং জীবে দয়া। এই জীবে দয়া বলে ঠাকুর কিন্তু ভাবাবিষ্ট হচ্ছে এবং নিজের মনেই বলছেন, এবং উচ্চ ভাবের অবস্থায় ঠাকুর বিড়বিড় করে কিছু বলতেন এবং সেগুলো উচ্চ আদর্শের কথা বলতেন। যে তুই কীটাণু কীট জীব, তুই জীবে দয়া করবি কি? বল শিব জ্ঞানে জীব সেবা। এবং সেখানে নরেন্দ্রনাথ দত্ত তখন বসেছিলেন, আরও অন্যান্য ভক্তরাও ছিল, এবং নরেন্দ্রনাথ বলেছিলেন আজ ঠাকুরের মুখে যা শুনলাম, যদি কোনোদিন সুযোগ পাই তো সেই কাজ করে দেখাবো। তো অবশ্যই আজকে রামকৃষ্ণ মিশন সেই কাজ কিন্তু করে দেখাচ্ছে। যে কোনো ত্রাণ কার্যে, সেটা বন্যা হোক, খরা হোক, ভূমিকম্প হোক, পুজোর সময় হোক, যে কোনো অনুষ্ঠান পার্বণে হোক, এই মিশন কিন্তু সর্বাগ্রে এগিয়ে আসছে শিব জ্ঞানে জীব সেবা। আমরাও হয়তো অনেক ক্ষেত্রে সেবা করি, লোককে দিই, কিন্তু আমাদের ক্ষেত্রে সে একই, সে অহংবোধটা থেকে যায় যে আমার কিছু আছে, আমি ওকে কিছু দিচ্ছি, আমি একটু উঁচু জায়গাতে আছি, ও আমার থেকে একটু গরিব, আমি ওকে দিচ্ছি। কিন্তু যখন আমরা সেই সামনের মানুষটাকে, আমরা যেমন মন্দিরে গিয়ে কখনো এটা মনে করি না যে ঠাকুরকে ফুল, বেলপাতা, মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে উপকার করলাম, নিশ্চয়ই এই জিনিসটা কারোর মনে আসে না। এই সামনের মানুষটাকে দেওয়ার সময়তেও যদি এই ভাবটা আমাদের আসে, এটাই স্বামীজি বারবার চেয়েছিলেন
এইটাই আমাদের প্রত্যেকের, আমাদের পাঠচক্রগুলোর উদ্দেশ্যই হচ্ছে এইটা। যখন স্বামীজি আমেরিকা যাচ্ছেন, তার গুরু ভাইকে কি বলছেন, যে হরি ভাই, আমি তোমাদের ধর্মের কিছু বুঝলাম না, কিন্তু আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, মানুষের দুঃখ আমি অনুভব করতে পারছি। এই স্বামীজিকে পড়ার উদ্দেশ্য হচ্ছে ভেতর থেকে হৃদয়টাকে বাড়ানো, ওপর ওপর কিছু নয়। ওপর ওপর দেখিয়ে লাভ নেই, খুব পুজো করলাম এই করলাম। স্বামীজি পুজো করা চরম ঘৃণা করতেন। আর পুজো বলতে নিজের পুজো, উনি বারবার বলতেন যে আমার ছবিতে যে মালা পরিয়ে পুজো করবে, ভূত হয়ে আমি তার ঘাড়ে চাপবো। আমরা তাই করি যদিও, খুব ধূপ ঘোরাচ্ছি, এই ঘোরাচ্ছি, জয় স্বামীজি, জয় ঠাকুর, এই ঠাকুর, কিন্তু আমার পাশের জন, আমার সামনের জন দুঃখ কষ্টে আছে, এইটা আমরা অনুভব করছি। এইটা কিন্তু আমাদের অনুভব করতে হবে। প্রথমে একদম ঠাকুরের একটা গল্প দিয়ে শুরু করি। শ্রীরামকৃষ্ণকে নিয়ে মথুরমোহন চলেছেন কাশী, কয়েকখানা রেলের কামরা রিজার্ভ করে। পথে বৈদ্যনাথ দর্শনের জন্য দিন কয়েক তারা দেওঘরে ছিলেন। দেওঘরের কাছে একটি গ্রামের মানুষদের দুরবস্থা দেখে শ্রীরামকৃষ্ণ খুব বিচলিত। একটি গাছতলায় বসে পড়লেন তিনি। দেখলেন হতদরিদ্র মানুষ সব, হাড়ের খাঁচা, মাথাগুলো সব তালের আটির মতো, চুলে কতকাল তেল পড়েনি, পেটগুলো সব পিঠের সঙ্গে ঠেকে গেছে, প্রতিটি পাঁজর গুনে নেওয়া যায়, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। ঠাকুরের চোখে জল আসছে। ইশারায় কাছে ডাকলেন মথুরমোহনকে। ভালো করে কথা বলতে পারছেন না। মথুর, এসব কি, এ কি দিনহীন অবস্থা? বাবার এই কণ্ঠস্বরের সঙ্গে মথুর পরিচিত। এ এক অন্য কণ্ঠস্বর, অন্য রামকৃষ্ণ, অন্য ব্যক্তিত্ব, যার সামনে জাঁদরেল জমিদার মথুরমোহনও থতমত খেয়ে যান। এ তার ইষ্টের কণ্ঠস্বর। মথুরমোহন আমতা আমতা করে বললেন, বাবা, এরা যে খুব গরিব। রামকৃষ্ণ উঠে পড়লেন, বসে থাকতে পারলেন না। প্রশ্ন করলেন, কেন গরিব? মথুরমোহন জবাব খুঁজে পেলেন না। কেন কিছু মানুষ গরিব, কিছু মানুষ বিপুল ধনী, তিনি কি করে বলবেন? অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন ঠাকুরের সামনে। রামকৃষ্ণ মথুরমোহনের হাত ধরে ধরলেন, তার চোখে জল। বললেন, তুমি তো মার দেওয়ান মথুর, তুমি পারো না এদের এক মাথা করে তেল আর একখানা করে কাপড় দিতে, আর পেট ভরে একদিন খাইয়ে দিতে? মথুরমোহনের হাত দুটো শক্ত করে ধরে আছেন রামকৃষ্ণ। মথুরমোহনের ওপর স্থির দৃষ্টি। তিনি কদাচিৎ পুরোপুরি চোখ খোলেন, এখন খুলেছেন। মথুর বিস্মিত, যেন জল টলটলে অতল দুটি হ্রদ দেখছেন। এত প্রেম, এত করুণা। তবু মথুরমোহন একটু পিছপাও হলেন। বললেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, তাছাড়া এত লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে অনেক টাকা লাগবে, টাকার অনটন হয়ে যেতে পারে বাবা। রামকৃষ্ণ এক ঝটকায় মথুরমোহনের হাত ছেড়ে দিয়ে ছুটে চলে গেলেন সেই লোকগুলোর দঙ্গলে। তাদের মাঝে থেপড়ে বসে উগ্রকণ্ঠে বললেন, দূর শালা, তোর কাশি আমি যাব না, আমি এদের কাছেই থাকবো, এদের কেউ নেই, এদের ছেড়ে আমি যাব না। তোমার দলবল নিয়ে তুমি চলে যাও মথুরমোহন, এই আমার কাশি। মাঠের মাঝে তারাই তো বসে আছে যাদের গতি বারাণসী। তুমি যাও মথুর, তোমার বারাণসীতে, আমার বারাণসী আমি পেয়ে গেছি, এরাই আমার সচল বিশ্বনাথ। মথুরবাবু হাত ধরে ঠাকুরকে তুললেন, বললেন, ওঠো, সব ব্যবস্থা করছি। তোমার আদেশ মায়ের আদেশ, তুমি মায়ের বিশ্বেশ্বর, তুমি আমার বীরেশ্বর, তুমি আমার বিবেকের কণ্ঠস্বর। এইবার মথুরবাবুর চোখে জল। বঙ্গের পণ্ডিত মণ্ডলী শাস্ত্র প্রমাণে সাধে একে কি অবতার বলেছেন? প্রেমাবতার। মথুরবাবুর নায়েব ছুটলেন কেনাকাটায়। এলো মাথায় মাখার নারকেল তেল, গাঁট গাঁট কাপড়, চাল, ডাল, তরিতরকারি। পরের দিন সে এক মহা সমারোহ। সবাই জেনেছেন দরিদ্র জীব, ঠাকুর দেখছেন জীবন্ত শিব। সকলের মাথায় তেল পড়েছে, রোদে পোড়া মুখ চকচক করছে। সকলের পরনে নতুন বস্ত্র, পোড়া কাপড়ের গন্ধ। পাতে পাতে গরম খিচুড়ির ধোঁয়া ছাড়ছে। হাতা হাতা তরকারি, লাড্ডুর পাহাড় এক পাশে অপেক্ষা করছে, একটু পরে পাতে পড়বে। গাছের ছায়ায় মাঠ ভর্তি লোক মাথা হেঁট করে সুপসাপ খেয়ে চলেছে। কতদিন পর তাদের এই পেট পুড়ে সুখাদ্য ভোজন।
রামকৃষ্ণ হাত দুটি জোর করে তাদের মাঝে মহানন্দে ঘুরছেন, অশ্রু সজল চোখ, মাঝে মাঝে করতালি দিয়ে বলছেন, খাও খাও বাবারা, খাও, খুব খাও, খুব খাও। যারা আহারে বসেছে, যারা বসার অপেক্ষায়, তারা মনে মনে বলছে, তুই কে বটে, তুই কে, ভগবান? অদূরে মথুরমোহন নিজে তদারকি করছেন, কর্মচারীদের আদেশ করছেন, যে যত খেতে পারে দিয়ে যাও, ফুরিয়ে গেলে আবার চাপাও, আমি মায়ের দেওয়ান। আমার দক্ষিণেশ্বরের বাবা বিশ্বনাথ ওই দেখো পাতে পাতে লাড্ডু পরিবেশন করছেন। এই অজানা প্রান্তরে আর জীব আর শিব একসঙ্গে হাসছেন। চাপাও হাঁড়ি, আমার বাবা আজ শত মুখে আহার করছেন, লাগে টাকা দেবে মথুর মোহন। সূর্য নামলো পশ্চিমে, দূর আকাশে ত্রিকুটের ছবি আরো গাঢ় হলো, আকাশের রং হয়ে এলো ধূসর নীল। গ্রামের মানুষ পরিতৃপ্ত হয়ে ফিরে গেল গ্রামে, কেউ জবাব পায়নি তাদের প্রশ্নের, তুই কে বটে? এক বালক বলেছিল, ভগবান বটে, হতে পারে। গল্পে আছে, জীবের দুঃখে বৈকুণ্ঠের ভগবান মানুষের ভগবান হয়ে নেমে আসে। একটা মর্মস্পর্শী ঘটনা। ঠাকুরকে আমরা ওইভাবে দেখি, ঠাকুরই এক জায়গায় বলছেন কি, যে মাটির প্রতিমায় মায়ের পুজো হয়, আর জ্যান্ত মানুষের তার পুজো হয় না। ঠাকুর কিন্তু বারবার কিন্তু এই প্রত্যেক শ্রেণীর মানুষকে এক করেছে, উঁচু নিচু ভেদ সব মুছে দিয়ে সমস্ত স্তরের মানুষ কিন্তু দক্ষিণেশ্বরে আসছেন। এইবার একদম ব্যাক টু মা শারদায়। এবার মায়ের জীবনের কিছু ঘটনা। একদম প্রথমেই যে ঘটনাটা পড়বো, তখন হয়তো মা এদের বয়সী হবে, একদম ছোট্ট, 4-5 বছর 6 বছর, তাতেও একটুখানি বড় ওরা, এইরকম বয়স। মা তখন জয়রামবাটিতে, মায়ের পরিবার যে খুব সচ্ছল পরিবার তা নয়, কিন্তু মা শারদার বাবা এবং মা দুজনে খুব উদার এবং ধর্মপ্রাণ। আসলে মা বাবা এরকম না হলে সন্তানটা হয় না, এটা হচ্ছে বাস্তব। এখন অনেকটা সেগুলো হারিয়ে যাচ্ছে বলে হয়তো সেই কৃতি সন্তানরা হচ্ছে না আমাদের। দরিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকে তিনি দয়ার মূর্তি। 1864-65 খ্রিস্টাব্দে বাংলায় করাল দুর্ভিক্ষ দেখা দিল, দেশ জুড়ে অন্নের জন্য হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায়, মায়ের বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু। দুর্ভিক্ষের অন্ন কষ্ট তাকে ব্যথিত করল। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন, তা দিয়ে অন্নছত্র খুললেন, চালে ডালে খিচুড়ি রাত্রে, আর দলে দলে লোক এসে খেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ছোট্ট সারদা তার ছোট্ট দুহাত দিয়ে পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য। কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজে নিজেই তা করতেন। এটা হচ্ছে সেবা। আমাদের অনেকের ধারণা যে সেবা করতে গেলে পয়সা লাগে, অবশ্যই লাগে, কিন্তু সব ক্ষেত্রে যে পয়সা লাগবে এমন ব্যাপারটাও কিন্তু নয়। এটা কিন্তু স্বামীজি, ঠাকুর এবং মা বারবার দেখিয়ে গেছে। এই যে মা শারদা, অত ছোট্ট একটা বাচ্চা, তার তো দৈহিকভাবে রান্না করা বা আর্থিকভাবে সাহায্য করা সমর্থ নয়, কিন্তু সে তার সাধ্যমতার সেবা করছে। কি করছে? ওই গরম যে খিচুড়িটা, যাতে মানুষগুলো আরাম করে খেতে পারে, হাত পাকা দিয়ে খাওয়া করছে, এটাও তো একটা সেবা। আগের বছর আমাদের এই রামকৃষ্ণ মিশনের যে কম্পিটিশনগুলো হয়, এটা আঁকার কম্পিটিশন ছিল, বিষয় ছিল যে তুমি কোনো মানুষের সেবা করছো, তুমি কোনো মানুষের সেবা করছো, সেবা করছো। এরকম ছবি বললে কিছু কমন ছবি আছে। একটা হচ্ছে অন্ধ লোককে রাস্তা পার করছে, বা গরিবকে বস্ত্র দান করা হচ্ছে, বা কোথাও অন্নদান হচ্ছে, এরকম। তা যে ছেলেটা আমাদের ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিল, সে ছেলেটা একটি ছবি এঁকেছে যে বাড়িতে মা বাসন মাজছে, তার পেছনে ওই বাচ্চাটা একটা ছোট্ট টুলের ওপর দাঁড়িয়ে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, তখন বৃষ্টি পড়ছে। এটাও কিন্তু সেবা। এই ভাবটা বাচ্চাটার মধ্যে এসছে যে মা বৃষ্টিতে ভিজে বাসন মাজছে, আমি পেছনে, ও তো লাগান পাচ্ছে না মায়ের, তার ছোট্ট টুলের ওপর নিয়ে সে কিন্তু মায়ের পেছনে গিয়ে ছাতাটাকে ধরছে। এটাও কিন্তু সেবা। পরীক্ষার হলে আমার বন্ধু হয়তো পেন্সিলটা ভেঙে গেছে, লিখতে পারছে না, বা পেনের কালি শেষ হয়ে গেছে, আমি আরেকটা এক্সট্রা পেন বক্সে ভরে নিয়ে যাই, যাতে আমার পাশের বন্ধুটা যদি পেনের কালি শেষ হয়ে আমি দিতে পারবো। এটাও কিন্তু সেবা। একদম ছোট্ট বয়স থেকে কিন্তু তোদের মনে এই ভাবগুলোকে নিয়ে আসতে হবে।
স্বামীজি বারবার কি বলছে, যে যে অন্যের জন্য বাঁচে সেই বেঁচে আছে, আর যে একমাত্র নিজের জন্য বাঁচবে তার কিন্তু নরকেও স্থান হবে। যে অপরের জন্য বাঁচে সেই বাঁচে, বারবার এক কথা বলেছে। সুতরাং ছোট্ট বয়স থেকে এই জিনিসগুলোকে মাছ ধরা কিন্তু ছোট্ট বয়স থেকে। আর একটু বড় বয়সে এবার দেখি, এরকম ছোট্ট বয়সে আরো অনেক ঘটনা আছে, আস্তে আস্তে বলবো। মায়ের সংসার খুব গরিব ছিল এবং তার মা বাবা যখন হয়তো মাঠে কাজ করতে গেছে, তার দায়িত্ব ছিল তার ভাইদেরকে, তার 2-3টে ভাই বোন ছিল, সেই ভাই বোনদেরকে নিয়ে অনেক দূরে আমোদর বলে নদী ছিল, সেই নদীতে গিয়ে চান করতে যেত। তো উনি ছিলেন, দিদি ছিলেন, ভাই বোনদের নিয়ে যেতে হতো। এবার ওইখানে চান করে ফিরে আসতে অনেক সময় লাগবে। সে মাঝ রাস্তায় ভাইদের যাতে খিদে না পেয়ে যায় তার জন্য আঁচলে করে মুড়িটা অবধি বেঁধে নিয়ে যেত। এই যে ভালোবাসা, ছোট্ট বয়সে, সে যে অনেক বড় তাও নয়, তার থেকে ভাই বোনরা একটু ছোট, যাতে ভাইদের খিদে পেয়ে যাবে এই চিন্তাতে ওই চান করতে যাওয়ার পথেও কিন্তু মা কি করছে, আঁচলে বেঁধে মুড়ি বাতাসা নিয়ে যাচ্ছে। আরেক দিনের ঘটনা, মায়ের এক সেবক সন্ন্যাসী একদিন দেখেন মাঝরাতে মায়ের ঘরে আলো জ্বলছে। মা তখন জয়রামবাটিতে আছেন, মা যেন কি করছেন, কেন মায়ের এত রাতে ঘুম ভেঙে গেল, তিনি দেখতে গেলেন। গিয়ে দেখেন মা খুরপি হাতে মেঝেতে কিছু করছেন। মাটির মেঝের এক জায়গায় এক টুকরো ইট বা ওই রকম কিছু উঁচু হয়েছিল। দিনের বেলায় ভক্তরা আসবে, বাড়ির লোকেরাও চলাফেরা করবে, তারা হোঁচট খেতে পারে, তাই মাঝ রাতে সকলের অগোচরে সেটি সমান করে দিচ্ছে। বিশেষ করে কলকাতার ভক্তরা আসতো, যারা জয়রামবাটিতে গিয়ে খালি পায়ে ঘুরতো, অনভ্যস্ত পা, খালি পায়ে হাঁটতে পারবে না, যাতে ওদের পায়ে আঘাত লেগে রক্তপাত না হয় তার জন্য মা, যে মা হচ্ছে ওদের গুরুমা, সেই গুরুমা মাঝ রাতে উঠে, ভোর রাতে উঠে দেখতে যাতে না পায়, তার জন্য সে মাঝ রাতে অন্ধকার থাকতে সেই ইটের টুকরোগুলোকে সমান করে দিচ্ছে। এখন তো বাঁধানো হয়ে গেছে, তখন তো মাটি দিয়ে, যাতে ভক্তদের, শিষ্যদের যাতে পায়ে না লাগে। এই জন্য মা কি বলছেন, যে আমি সত্যিকারের মা, পাতানো মা না। এক বছর অনাবৃষ্টিতে জয়রামবাটি ও চারপাশের গ্রামের শস্য জ্বলে যেতে আরম্ভ করলো। নিরুপায় চাষিরা শ্রী মাকে বললেন, এবার মা আমাদের ছেলে পিলের বাঁচবার আশা নেই, সকলকে না খেয়ে মরতে হবে। দুর্দশার কথা শুনে মা চললেন চাষিদের সঙ্গে ক্ষেত দেখতে। জ্বলে যাওয়া শস্য দেখে খুবই বিচলিত হলেন মা। চারিদিকে চেয়ে আকুল স্বরে বললেন, হায় ঠাকুর, এ কি করলে, শেষটায় কি সব না খেয়ে মরবে? সেই রাতেই প্রচুর বৃষ্টিপাত হলো। সেবারে এমন ফসল হলো যে বহু বছর তেমনটি হয়নি। আরেকটা খুব মর্মস্পর্শী ঘটনা, মায়ের স্নেহ। ঠাকুর বলেছিলেন যে মায়ের একসময় কিন্তু সন্তান ইচ্ছা হয়েছিল, স্বাভাবিক, যেটা প্রত্যেকটা স্ত্রীর হয়। ঠাকুর বলেছিল তোমার শত শত সন্তান হবে, মা ডাকে তখন অতিষ্ঠ হয়ে যাবে। সত্যিই কিন্তু মা অতিষ্ঠ হয়ে যেতেন। ঠাকুর তো একদম বেছে বেছে একটা ব্রিগেড বানিয়ে নিয়েছে 16 জনে, কিন্তু মায়ের দিকে সবকে ঠেলে দিয়েছেন, পাপি তাপি সবকে কিন্তু মায়ের দিকে ঠেলেছেন, এবং মা কিন্তু কোনোদিন কাউকে ফিরিয়ে দেন। ঠাকুর হয়তো অনেকে ফিরিয়ে দিয়েছেন, যাকে পছন্দ হয়নি তাকে বলতেন কি, ওই দক্ষিণেশ্বর রানীর বাগান দেখো, বিল্ডিং দেখো, পাত্তা দিতেন না। যাকে মনে করতেন যে আধার আছে, একে দিয়ে কিছু হবে, তাকেই একমাত্র কিন্তু নিজের রুমে রেখে নিভৃতে কিছু শিক্ষা দিতেন। বাকি যাদের মনে করতেন অসার কিচ্ছু নেই, ইটকাট পাথরের মতো বিষয় লোক, ওদের বলতেন বিল্ডিং দেখো, বাগান দেখো, গঙ্গার ঘাট দেখো, আর মায়ের দিকে সবকে ঠেলে দিয়েছেন। জয়রামবাটিতে মায়ের বাড়ির গরু দুটি দেখাশোনা করে যে ছেলেটি, তার নাম গোবিন্দ, ছোট্ট ছেলে, ওর মতো হবে হয়তো। 9-10 বছরের ছেলেটি অল্প বয়সে মা বাবাকে হারিয়ে বড় দুঃখের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছে। তাকে কেউ বলে রাখাল, কেউ বলে বাগাল, কাজকর্ম ভালোই করে। মায়ের স্নেহ আদরে বেশ ভালোই আছে জয়রামবাটিতে। একবার তার ভীষণ খোস পাঁচড়া হলো, ওষুধের ব্যবস্থা হলো, কিন্তু সারল না। একদিন রাতে গোবিন্দের ভীষণ যন্ত্রণা, অসহায় বালক খোস পাঁচড়া যন্ত্রণায় কাঁদতে লাগলো। পরদিন ভোর না হতে মা তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে এলেন।
তারপর নিজের হাতেই শিলনোড়াতে নিম পাতা হলুদ বাটতে আরম্ভ করলেন। বিস্মিত গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে। মা একটু করে বাটেন আর গোবিন্দের হাতে দিয়ে বলেন কিভাবে সেটা লাগাতে হবে। মায়ের মুখে গভীর স্নেহ, মাতৃহীন বালকের মুখে তৃপ্তি। দুজনের মুখ দেখে ও কথাবার্তা শুনে কে বলবে নিজের ছেলে নয়। মায়ের যত্নে অল্প দিনেই গোবিন্দ সুস্থ হয়ে উঠল। এরকম অপূর্ব যে মানুষকে ভালোবাসা। তখন জয়রামবাটি, এখন তো দেখি বিশাল বিরাট বৈভব, তখন মায়ের অভাবের সংসার, কিন্তু ভক্তদের আনাগোনার কিন্তু বিরাম নেই, লেগেই আছে। এমনই একদিন জয়রামবাটিতে উপস্থিত হয়েছেন গিরিশ ঘোষ, মায়ের অন্যতম ভক্ত। তা গিরিশ ঘোষ কলকাতার মানুষ, দুধ চা খান। সেই চা করার জন্য মা ভোর থেকে উঠে কিন্তু লোকের বাড়িতে গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন। যেটুকু হয় ওই দুধ নিয়ে এসেন, তার শিষ্য দুধ চা খাবে বলে। যেহেতু গিরিশ ঘোষ কলকাতার মানুষ, বাবু মানুষ, গিরিশ ঘোষ প্রত্যেক দিন দেখছেন যে বিছানার চাদর প্রত্যেক দিন সাদা টিপটপ পরিষ্কার, যে প্রত্যেক দিন কাচ্ছে গে। ভোরবেলায় উঠে মা ওই সাবান গুঁড়ি দিয়ে পুকুরে গিয়ে তার বিছানার চাদর কাচ্ছে। এরকম মা পাওয়া দুষ্প্রাপ্য। তা স্বামীজি কি বলছেন যে তোমার আশীর্বাদে এরকম হাজার নরেন হতে পারে, কিন্তু আমি এটাও জানি যে তোমার মতো মা পৃথিবীতে একটাই আছে। এরপর আসা যাক স্বামীজির একটা ঘটনায়। আগের দিন একটা ঘটনা বলেছিলাম, আজকে আরেকটা ঘটনা। আগের দিন সে বেলুর মঠের লেবারদের যে খাওয়ানোর ঘটনাটা হয়েছিল, ওটা তো আমাদের দরিদ্র নরনারায়ণের যে সেবা। প্রথম আমরা দেখলাম ঠাকুর কিভাবে শিব জ্ঞানে জীব সেবার যে ধারণা, এটা নরেন্দ্রনাথের মধ্যে ঢুকিয়েছিলেন। পরবর্তীকালে মা শারদা জীবন দিয়ে সেটা একদম দেখিয়ে দিয়ে গেছেন। এবং স্বামীজিও আজীবন কিন্তু এই মানুষকে ভালোবাসা, মানুষকে কীভাবে ভালোবাসতে পারি তার একটা ছোট্ট ঘটনা স্বামী শিশু সংবাদে আছে। শিষ্যর সঙ্গে সাল হচ্ছে 1897 সাল। বেলুর মঠের যে পুরনো মঠ, সেখানে শিষ্যের সঙ্গে বেদের আলোচনা হচ্ছে, মানে উচ্চ মার্গের আলোচনা হচ্ছে। ঠিক এই সময়তে এই সকল কথা হইতেছে, এমন সময় মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সেখানে উপস্থিত হলেন। স্বামীজি তাহাকে অভিবাদন ও কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে লাগলেন। গিরিশবাবুও তাহা নিবিষ্ট চিত্তে শুনিতে লাগিলেন এবং স্বামীজির ঐরূপ অপূর্ব বিশদভাবে বেদ ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া বসিয়া রহিলেন। স্বামীজি যখন বলতেন এবং যে বিষয়ে বলতেন, এই বইয়ে এমন এমন কিছু অংশ আছে, যখন মন্দিরের আর্কিটেক্ট কীরকম হবে মনে হবে কোনো একটা ইঞ্জিনিয়ার কথা বলছে, যখন গান নিয়ে কথা বলছেন মনে হবে বিশাল কোনো গায়ক কথা বলছেন, আবার একদম বাচ্চাদের মতো কিন্তু পশু পাখিদের নিয়ে খেলাও করছেন। অদ্ভুত একটি মানুষ। গিরিশ ঘোষ অবাক হয়ে তার বেদ পাঠ শুনছে। এইবার গিরিশ বাবুর দিকে চাহিয়া স্বামীজি বললেন, কি জিসি, ওকে জিসি বলে ডাকতো গিরিশ ঘোষকে, এসব তো কিছু পড়লে না, কেবল কেষ্ট বিষ্টু নিয়েই দিন কাটালে। গিরিশবাবু বলছেন, কি আর পড়বো ভাই, অত অবসরও নেই বুদ্ধিও নেই যে ওতে সেঁধুব। তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব। তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ওসব পড়িয়ে নিয়েছেন, আমার ওসব দরকার নেই বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানিকে পুনঃ পুনঃ প্রণাম ও বলিতে লাগিলেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। গিরিশকে দিয়েছে ধাক্কা, এবার গিরিশ এবার ওকে ধাক্কা দেবে। দুজন তো একদম সেয়ানে সেয়ানে। স্বামীজি অন্য মনা হইয়া কি ভাবিতেছিলেন, ইতিমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন, হ্যাঁ হে নরেন, একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু দেশে এই যে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিনরাত ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50 খানি পাত পড়তো, সে আজ 3 দিন হাঁড়ি চাপায়নি। ওই অমুকের বাড়ির কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে। ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে। অমুক জুয়ো চুরি করে বিধবা সর্বস্ব হরণ করেছে।
এ সকল রহিত করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু এইরূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলেন। স্বামীজি নির্বাক হইয়া অবস্থান করিতে লাগিলেন। জগতের দুঃখ কষ্টের কথা ভাবিতে ভাবিতে স্বামীজির চোখে জল আসিল। তিনি তাহার মনের ঐরূপ ভাব আমাদের জানিতে দিবেন না বলিয়াই যেন উঠিয়া বাহিরে চলিয়া গেলেন। ইতিমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখলি বাঙাল, কত বড় প্রাণ! তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলেই মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, ওই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো, মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উঠে গেল। কত উচ্চ মার্গে আলোচনা হচ্ছে। একটা সামান্য মানুষের জন্য দুঃখে স্বামীজি কিন্তু চোখ দিয়ে জল চলে আসে। তো এটা কিন্তু বারবার হয়েছে। আরেকবার এরকম বেলুর মধ্যে ঘুমোচ্ছেন রাত্রেবেলা, পাশের রুমে হরিপ্রসন্ন মহারাজ ঘুমোচ্ছেন, স্বামী বিজ্ঞানানন্দ ওকে পেছন করে রাখতেন। তো স্বামীজি মাঝরাতে ঘুম থেকে ধড়পড় করে উঠেছে, যেমন হয় আমার সময়, যে স্বপ্ন দেখেছি, কোনো একটা ভয়ের স্বপ্ন, স্বামী ধড়পড় করে উঠছে। তা পাশের রুম থেকে ওই রকম বিজ্ঞানানন্দ মহারাজ ছুটে এসছেন। যে স্বামীজি কি হলো? বলছে আমার একটা ধাক্কা লাগলো কিছু একটা, যেন মনে হয় কোথাও একটা কিছু খারাপ কিছু ঘটেছে, আমার অনেক মানুষের মৃত্যু হয়েছে হয়তো। তারপর দিন কাগজে খবরে বেরোচ্ছে যে ফিজি দ্বীপপুঞ্জে, কোথায় ফিজি দ্বীপপুঞ্জ, সেই ফিজি দ্বীপপুঞ্জে অগ্নুৎপাতে একটা বড় ভূমিকম্প হয়েছে, এবং ঠিক ওই টাইমেই হয়েছিল মধ্যরাতে, এবং সেইখানে অনেক মানুষের জীবন হানি হয়েছে। এই যে গোটা বিশ্বের মানুষের জন্য ওর মন প্রাণ কিন্তু কাঁদছে। যখন আমেরিকাতে বক্তৃতা করেছে, বড় হোটেলের বিছানায় তাকে শুতে দিয়েছে, সেই নরম যে বিছানায় শুতে পারছে না, মাটিতে শুচ্ছে। কি বলছে? যে ভারতের লোক এত অনাহারে দরিদ্রে দিন কাটাচ্ছে, আর আমি এখানে সোনার পালকের বিছানায় শোবো? শুতে পারছে না। স্বামীজি কিন্তু দিব্যি আরামসে কিন্তু আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপের যে কোনো শহরেই কাটাতে পারতেন, তার শিষ্যরাও কিন্তু দিব্যি রাখতে পারতেন, কিন্তু একমাত্র ভারতবর্ষে ফিরে এসেছিলেন আমাদের জন্য, যাতে আমাদের কিছুটা উন্নতি হয়। আজকে আমরা যা দেখছি, যা কিছু দেখছি উন্নতি, তার কিন্তু ভিত্তিভূমি রচনা করে গেছেন এই স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারতবর্ষের একটা দেশকে উন্নত করতে গেলে তার প্রধান হচ্ছে কিন্তু শিল্প। আমেরিকা যখন যাচ্ছেন স্বামীজি, তার সঙ্গে দেখা হচ্ছে ভারতবর্ষের অন্যতম একজন শিল্পপতি জামশেদজি টাটা, যে টাটা স্টিল, যে টাটা কোম্পানির যে প্রতিষ্ঠাতা, জামশেদজি টাটা। তখন স্বামীজির বয়স মাত্র 30 বছর। আমেরিকা যাচ্ছে শিকাগোর উদ্দেশ্যে ধর্ম মহাসভা করছে। একই ওখানে যে ধর্ম মহাসভা চত্বরে একটা মেলা হচ্ছে, কলম্বিয়ান এক্সপোজিশন, সেখানে শিল্প বিষয়ক একটা সেমিনারে যাচ্ছে আমাদের জামশেদজি টাটা। তার বয়স তখন প্রায় 50-52, স্বামীজির বয়স 30। যখন জাপান থেকে জাহাজে করে উনি যাচ্ছেন, একসঙ্গে আলাপ হয়েছে। স্বামীজির চিন্তা ভাবনাতে জামশেদজি টাটা অভিভূত। তখন জামশেদজি টাটা মেনলি জাপান থেকে দেশলাই নিয়ে এসে এখানে কিছুটা ব্যবসা করছে, আর ওই স্টিলের ওপর কি ব্যবসা করার চেষ্টা করছে। স্বামীজি বারবার বলছেন যে বিদেশ থেকে মাল আমদানি করে ভারতবর্ষের জীবনে উন্নতি হবে না, আপনাকে এইখানে একটা প্রতিষ্ঠান করতে হবে, যে প্রতিষ্ঠানে ভারতের ছেলেমেয়েরা বিজ্ঞান শিখবে, শিল্প শিখবে, ইঞ্জিনিয়ারিং শিখবে, এবং আমাদের দেশেই আপনাকে কিন্তু কারখানা প্রতিষ্ঠা করতে হবে, তবেই কিন্তু ভারতবর্ষের উন্নতি হবে। কার মুখ থেকে শুনছে? যার মুখ থেকে শুনছে তার বয়স তার থেকে প্রায় অর্ধেক বলতে গেলে, এবং সে একজন কিরকম মানুষ? আমাদের মধ্যে কিরকম সন্ন্যাসী, ধর্ম শ্রেণীর লোক একজন। ঠাকুর দেবতার কথা বলবে, কিন্তু কার জন্য কথা বলছে? আমাদের জন্য কথা বলছে, যুবকদের জন্য কথা বলছে, যে শিল্প না হলে যুবকরা চাকরি পাবে কোত্থেকে। আমরা বর্তমানে তাই দেখছি, যখনই শিল্প হবে না তখনই কিন্তু আমাদের চাকরির হাহাকার হবে। সেই সময়ে 1902 এর আগে 1901, 1900 এরকম টাইমে জামশেদজি আবার ওনাকে এক চিঠি লিখছেন যে আমি কিছু টাকা জমিয়েছি এবং ভারতবর্ষে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাইছি, যার উদ্দেশ্য হবে ভারতে ছেলে মেয়েরা যাতে এখানে পড়ে বিজ্ঞান চর্চা করতে পারে, ইঞ্জিনিয়ারিং শিখতে পারে, এবং আমাদের কোম্পানির জন্যই কাজ করতে পারে। স্বামীজি হয়তো সেই কাজ দেখে যেতে পারেননি, নিবেদিত অনেকটা কাজ করেছিলেন,
জামশেদজি টাটাও কিন্তু বুঝেছিলেন যে এই মানুষটার মধ্যে যুবক শ্রেণীকে উদ্দীপিত করার একটা ক্ষমতা আছে। তাই লিখছেন চিঠিতে যে এই একটা মহান কার্যে, এবং সেটাকে ধর্মযুদ্ধ বলেছে। শিল্প প্রতিষ্ঠাকে উনি ধর্মযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন, যে এই বিপুল ধর্মযুদ্ধে যদি যোগ্য কোনো ব্যক্তি থাকে যে এই কাজের প্রচার সর্বাধিক করতে পারে, সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। উনি দেখে যেতে পারেননি, শরীর অসুস্থ বলে 1902-তে মারা যাচ্ছেন। নিবেদিতা অনেকটা প্রচার করেছেন প্যাম্পলেট করে করে। ভারতবর্ষ এবং পৃথিবীর অন্যতম বিজ্ঞান গবেষণা কেন্দ্র IISc, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার প্রধান কেন্দ্র হচ্ছে ব্যাঙ্গালোর। এছাড়া অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞান গবেষণা কেন্দ্র হচ্ছে যেটা IISc, যেটা আমাদের জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার ব্যাকগ্রাউন্ডে অনুপ্রেরণা ছিল কিন্তু স্বামী বিবেকানন্দ। এইগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে। শুধু ঘরে একটা ছবি রাখলাম, কি করলো বিবেকানন্দ, আর এখানে এসে বসে বসে শুনলাম, কি শুনছি এসে, এইটা কিন্তু ঘর অব্দি আমাদের কথাগুলো পৌঁছাতে হবে। শুধু এখানে এসে দুটো ঠাকুরের কথা শুনলে হবে না। লোকটা কি ছিল, কি বলে গেছে, আমাদের জন্য তার কি চিন্তা ভাবনা ছিল, প্রত্যেকটা হতদরিদ্র মানুষের জন্য তার চিন্তা ভাবনা। কি বলছে যে পড়েছ মাতৃ দেব ভাব, পিতৃ দেব ভাব। স্বামীজি কি বলছে, ওই দরিদ্র দেব ভাব, মূর্খ দেব ভাব, এরাই তোমার দেবতা হোক, এরাই তোমার ভগবান হোক, এদের সেবা করতে হবে। আগের দিনই বলছিলাম যে বেলুড়ে গণ্যমান্য ব্যক্তি দেখা করতে আসছে, উনি যখন কার সঙ্গে গল্প করছেন, কেসটার সঙ্গে গল্প করছেন, আদিবাসী লেবার। বলছে আমি ওদের সঙ্গে দিব্যি আছি, ওই গণ্যমান্য লোকের সঙ্গে আমার দেখা করতে গিয়ে লাভ নেই। আমেরিকা থেকে তার গুরু ভাইদের লিখছেন যে বেলুড় মঠে কলকাতার বাবুদের আনাগোনা বেশি হচ্ছে, ওদের দিয়ে জীবনে কোনোদিন উন্নতি হয়নি, হবেও না। ওরা যতটা কম আসে ততটাই ভালো। একদম কলকাতার বাবু বলতে কারা, যারা অতি শিক্ষিত, না কিছু সম্প্রদায়, যারা অন্যান্য গরিব সম্প্রদায়কে দুচ্ছাই করছে, তাদের জন্য উনি কোনো কালেই ভাবেন ওদের দরকার নেই, ওদের নিয়ে আমার কোনো দরকার নেই। আমি কি বলছে যে নতুন ভারত বেরো চাষির লাঙল ধরে, সোনাওয়ালা দোকান থেকে, ঝোপ ঝাড় জঙ্গল থেকে বেরোয়। কখনোই বলেননি যে গুটি কয় গ্র্যাজুয়েট আর গুটি কয় রাজপ্রাসাদ রাজা আমার ভারতবর্ষ তৈরি করবে। তাই বারবার কি বলছেন, শূদ্র জাগরণ হবে। একদিন ব্রাহ্মণরা অত্যাচার করেছে, ওদেরকে পিছিয়ে রেখেছে, এইবার কিন্তু শূদ্র জাগরণ। তাই কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু আজকে উঠে আসছে। এর পেছনে কিন্তু স্বামীজির অবদান। স্বামীজি এবার তো বাইরে বেরিয়ে গেছেন, চোখের জল দেখতে না পায়, আবার আসছেন রুমে ফিরে, মাঝখানে আছে ওখানটা বাদ দিয়েছি। স্বামী সদানন্দ এই সময়ে সেখানে আসিয়া উপস্থিত হইলেন। স্বামী সদানন্দের একটা গল্প আছে। স্বামী সদানন্দ ছিলেন উত্তরপ্রদেশের হাতরস যে স্টেশন, তার স্টেশন মাস্টার ছিলেন। আগের দিন বলছিলাম হয়তো, সেই স্টেশনে ঘুরতে ঘুরতে স্বামী যখন ভারত পরিক্রমা করছেন, সেই স্টেশনে উপস্থিত হয়েছিলেন স্বামী সদানন্দ শরৎচন্দ্র গুপ্ত তার নাম ছিল। উনি দেখে কিন্তু মানে অভিভূত হয়ে গেছিলেন। একটা বাঙালি সন্ন্যাসী, উনিও ইয়েতে বাঙালি ছিলেন, দীর্ঘদিন ওখানে থাকাতে হিন্দিভাষী হয়ে গেছিলেন। তা সে নরেন্দ্রনাথ দত্ত, তখন স্বামী যে খুব হয়েছেন তা নয়, ভারত পরিক্রমা করছেন, সেই স্টেশন মাস্টারের চাকরি ছেড়ে বেরিয়ে গেছিলেন এক কথাতে। উনি পরে বলছেন যে তোদের শিকাগোর স্বামী বিবেকানন্দের প্রেমে পড়ে আসেনি, নরেন্দ্রনাথের পিড়িতে পড়ে আমি সন্ন্যাসী হয়েছি। এবং গুরু শিষ্যের এমন সম্পর্ক, স্বামীজি ওকে বারবার ভয় দেখাচ্ছেন, দেখ অনেক কিন্তু দুর্গম রাস্তায় আমি হাঁটবো, আমার সঙ্গে হাঁটতে পারবি তো? হ্যাঁ পারবো। তা হিমালয়ের পথে স্বামীজি এবং এই সদানন্দ শরৎচন্দ্র চলেছেন। তা পথে হাঁটতে হাঁটতে ওর ছিল ভারী গামবুট টাইপের ছিল, রেলে যেহেতু কাজ করতো, সে বুট জুতো পরে হাঁটছে, পাহাড়ে আর জুতো পরে হাঁটতে পারছে না, সে জুতো খুলে পুটলির মধ্যে রেখেছে, তা ওর পক্ষে হাঁটা সম্ভব নয়। আর স্বামীজির চেহারা কি বিশাল চেহারা, প্রায় 6 ফুটের কাছে হাঁটির চেহারা, এইরকম টাকলায় চেহারা, ওর হেঁটে সব অভ্যস্ত, ওর সঙ্গে পেরে উঠছে না। ও শিষ্যকে বগল দাবা করেছে, বগল দাবা করে চলছে, শিষ্য হাতে পুটলি নিয়েও হাঁটতে পারছে না। তখন সে শিষ্যর হাত থেকে পুটলি নিয়েছে, সেই পুটলি স্বামীজি মাথায় করে নিয়েছে, আর শিষ্যকে এক হাতে বগলে নিয়েছে। তা শিষ্য নিজের মনে মনে বলছে, আমি কত হতভাগা শিষ্য যে আমার জুতো আমার গুরু মাথায় করে বইছি। এই হচ্ছে গুরু। ওই রকম গুরু বলে এইরকম শিষ্য। যে শিষ্য তখন উপস্থিত সেখানে, স্বামী সদানন্দ এই সময় সেখানে উপস্থিত হইলেন। স্বামীজি তাহাকে দেখিয়াই বলিলেন, ওরে
জিসির মুখে দেশের দুর্দশার কথা শুনে প্রাণটা আঁকুপাকু করছে। দেশের জন্য কিছু করতে পারিস? সদানন্দ: মহারাজ, জো হুকুম বান্দা তৈয়ার হে। স্বামীজি: প্রথমে ছোট ছোট স্কেলে একটা রিলিফ সেন্টার খোল, যাতে গরিব দুঃখীরা সব সাহায্য পাবে, রোগীদের সেবা করা হবে, যাদের কেউ দেখবার নেই এমন অসহায় লোকদের জাতি বর্ণ নির্বিশেষে সেবা করা হবে। বুঝলি? সদানন্দ: জো হুকুম মহারাজ। স্বামীজি: জীব সেবার চেয়ে আর ধর্ম নেই। একদম পরিষ্কার বলে দিল। কি বলছে? জীব সেবার চেয়ে আর ধর্ম নেই। সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায়। এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, দেখো গিরিশবাবু, মনে হয় এই জগতের দুঃখ দূর করতে আমায় যদি হাজার হাজারও জন্ম নিতে হয় তাও নেব। তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয় তো তা করব। মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলকে সঙ্গে নিয়ে ওই পথে যেতে হবে। কেন বলো দেখি এমন ভাব ওঠে? গিরিশবাবু: তা না হলে ঠাকুর তোমায় সকলের চেয়ে বড় আধার বলতেন। ঠাকুর তো নিজেই তাকে চয়েস করে গেছেন, উনি হবেন সুপ্রিম কমান্ডার। ঠাকুর কি বলছেন? যে অন্যান্য যারা ছিলেন তখন বসে, যে কেশব সেন, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, তাবর তাবর ব্যক্তিত্ব, মানে কেশব সেনকে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ডেকে পাঠাতেন লেকচার দেওয়ার জন্য। এরকম মাপের লোক, সেই মাপের লোক কিন্তু দক্ষিণেশ্বরে এসে বসতেন রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণ আসলে আমাদের সিরিয়াল সিনেমাকে লেলা লোক করে দিতে একটা, কিন্তু কোনো কালে কিন্তু লেলা নয় লোক, লেলা হতো, খেপা হতো। কেশব সেন, যাকে ইংল্যান্ডের মহারানী লেকচার দিয়ে ডাকে, সেই লোক কিন্তু দক্ষিণেশ্বরে ওই বামন ঠাকুরের পায়ের কাছে এসে বসে থাকতো না। অত খেপা ওরা নিশ্চয়ই নয়, তাই না? এবং রামকৃষ্ণের রূপ ছিল অপূর্ব, প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, গা মানে একদম পরিষ্কার। এবং যখন ওরকম দক্ষিণেশ্বরের রুমে বসে ওই ছোট্ট খাটিয়ার মধ্যে লেকচার করতেন, স্বামীজির ভাই বলছেন ভূপেন্দ্রনাথ, তো লেখাতে আছে যে গা থেকে আলো বেরোয়, আলো একদম লাইট থেকে যেমন আলো বেরোয় সেরকম গা থেকে আলো বেরোতো। এরকম অপূর্ব রূপ ছিল। এবার যেহেতু কামারপুকুরের লোক, একটু গ্রামের লোক, একটু গ্রাম্য গ্রাম্য টান ছিল, একটু সামনের দাঁতগুলো উঁচু ছিল, একটু তোতলা কথা হতো, এইটুকু, আর কিছু নয় না। হাইলি একটা মানে ওই রকম পার্সোনালিটির লোক খুব কম ছিল। কেশব সেনকে একবার ঠাকুর বলছে, কেশব, তুমি তো সব জায়গাতে লেকচার দাও, তো এখানে কিছু বলো একদিন শুনি। কেশব সেন খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে কামারশালায় এসে কি আর পেরেক বিক্রি করবো? আপনি বলুন, আমি শুনি। ঠাকুর হচ্ছে কামারশালা, যে ওইখানে এসে আর কি পেরেক বিক্রি করবো? কে বলছে? কেশব সেন বলছে। কেশব সেন যখন কথা বলতো তখন ইংল্যান্ডের লোক হাঁ করে শুনতো, ইডেন গার্ডেনের লোক উপচে পড়তো তার কথা শোনার জন্য। এইরকম মাপের লোক আসছে। যে কেশব সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, এদেরকে দেখে ঠাকুর বলেছিল কি, যে এদের মধ্যে একটা গুণের বিকাশ হওয়াতে এরা কিন্তু বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। নরেন্দ্রনাথের মধ্যে এরকম 18টা গুণের বিকাশ ছিল। কিরকম মাপের লোক ছিল সেরকম, এই জন্য এত মহাপ্রাণ ছিল সব দিকে। যেমন ধর্মের কথাও বলছেন, সেই বলতে বলতে কিন্তু মানুষের জন্য যে প্রাণ কাঁদছে, এইটি হচ্ছে আমাদের মেন দরকার। মাইসোরের রাজা নিজের কতগুলো রুম গরিব ছাত্রছাত্রীর জন্য খুলে দিয়েছিলেন। তখন আমেরিকাতে স্বামীজি আছে 1895 সাল। এই 1895 সালে মাইসোরের রাজাকে চিঠি লিখছেন যে এই জীবন ক্ষণস্থায়ী, এই জীবনের চাকচিক্য ক্ষণস্থায়ী, সেই বেঁচে থাকে যে অপরের জন্য বাঁচে। এইটাই হচ্ছে স্বামীজির জীবনের মেন উদ্দেশ্য। ঠাকুরমা স্বামীজির পড়ার উদ্দেশ্যই হচ্ছে এইটা আমাদের, যাতে আমরা বারবার যেটা বলছি, আমরা ভেতর থেকে বাঁচতে হবে, ভেতর থেকে, যাতে অপরের দুঃখে যেন এক ফোঁটা চোখের জল পড়ে। আর ওই যে বললাম, সেবা করার জন্য কিন্তু সবসময়তেই যে আমার পয়সা লাগবে তা নয়। শিষ্য এক জায়গাতে বলছে যে আমারও খুব সেবা করার ইচ্ছা হয়, কিন্তু পয়সাতে কুলোয় না। আমি যদি বলছে দুটো ভালো কথা তো বলতে পারি, ওদের তো পয়সা লাগে না রে বাবা। আমার পাশে বন্ধুটা স্কুলে আজকে মুখ গোমরা করে বসে আছে, তার সঙ্গে দুটো ভালো কথা বললে তো তার মনটা আনন্দ হতে পারে। আমার বাড়ির লোকটার আজকে মন খারাপ হয়েছে, তার সঙ্গে দুটো ভালো কথা তো বলতে পারি, বন্ধুকে ফোন করে দুটো ভালো কথা তো বলতে পারি, এর জন্য তো পয়সা লাগে না। কিন্তু আমাদের সেই সময়টুকু নেই।
সময় আমাদের অগাধ, মোবাইল চাপার জন্য প্রচুর সময়, কিন্তু আমাদের সেই বিবেকটা, সেই মনটা আমাদের জাগ্রত হচ্ছে না। স্বামীজি পড়ার উদ্দেশ্যই হচ্ছে এইটা। আর যতক্ষণ না আমাদের মনটা বাড়বে ততক্ষণ কিন্তু আমরা এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের কেউ নয়। যতই আমরা ঘরে ছবি টাঙাই, যতই আমরা পুজো করি, যতই আমরা ধূপ দিই, কিচ্ছু করতে হবে না, কোনো পুজো করতে হবে না, কোনো ধূপ দেখাতে হবে না ঠাকুর স্বামীজিকে, কিন্তু ওদের কথাগুলো মানতে হবে। স্বামীজি বারবার কি বলছে যে রামকৃষ্ণকে লোকে মানুক না মানুক আমার কিছু এসে যায় না, কিন্তু তার কথাগুলো লোকে নেই। এই জন্য বিদেশে গিয়েও, আমেরিকাতে গিয়েও স্বামীজি কিন্তু কোথাও ঠাকুরের যে খুব প্রচার করছে তা নয়। উনি ভালো করে জানেন আমি যদি এরকম অবতারবাদের প্রচার করি, ওরা আমাকে আরেকটা অবতার যিশুকে ধরিয়ে দেবে, তা আমাদেরও তো আছে, তুমি নতুন কি দিচ্ছ। ওই জন্য বলছি কি রামকৃষ্ণের চিন্তা ভাবনাগুলো আমি দিচ্ছি। ওরা হচ্ছে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার লোক, ওদের যুক্তিগুলোকে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দিয়ে, আমাদের বৈজ্ঞানিক আলোচনা দিয়ে কিন্তু কাটতে হবে। এই কেটেছিল বলেই এই শিষ্য দেখছে এক জায়গাতে, মানে অবাক করা কাণ্ড, ইংল্যান্ডের একজন শিষ্য স্বামীজির বুট জুতো মুছে দিচ্ছে। সালটা কত? 1895। তখন হচ্ছে ভারত ওই ইংল্যান্ডের লোকের দ্বারাই আমরা এখানে দাসত্ব স্বীকার করেছি, আর ওদের দেশের লোক স্বামীজির বুট জুতো মুছে দিচ্ছে। শিষ্য মনে মনে ভাবছে যে কি ব্যক্তিত্ব একটা, যে যারা আমাদের দাস করে রেখেছে সেই রাজার দেশের লোকরাই এই স্বামীজির বুট জুতো মুছছে, স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করছে। তাই লোকটার মধ্যে কিছু ছিল, একটু পড়তে হবে, একটু জানতে হবে, কারণ সব কিছু আমাদের ওই ইতিহাস বইয়ে নেই। খুব ছোট্ট ছোট করে আছে, আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, স্বামীজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, কারণ ওগুলো জানতে পারলে মুশকিল আছে। তাই আমাদের স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের পড়তে হবে, বাড়ির ছোটদের বলতে হবে, নিজেদের পড়তে হবে, বন্ধুকে বলতে হবে, গল্প করে করে। অনেক গল্প আছে, প্রত্যেক দিন এই গল্পগুলোই আলোচনা হবে। গল্পগুলো পড়তে পড়তে আমরা দেখবো যে মানুষ বিবেকানন্দটা কীরকম ছিল, তবেই কিন্তু জানতে পারবো। তো যে প্রথমেই এই লোকটাকে আমরা এরকম মন্দিরে বসিয়ে দিই, তাহলে কিন্তু আর জানতে পারবো। আমাদের প্রতিনিয়ত ওই মানুষ বিবেকানন্দকে জানতে হবে, তাহলেই আমাদের পাশের লোক মনে হবে, আমাদের বন্ধু মনে হবে। আর স্বামীজি বারবার চেয়েছেন কি, ওনাকে যেন আমরা বন্ধু করে জীবনের পথে এগিয়ে চলি। এটুকুই থাক আজকে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।